উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা, ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ৭৫-এর ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা, ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্ত এবং আইন ভেঙে হাইটেক পার্কের ১১০০ কোটি টাকার 14 আইটি প্রকল্পে দরপত্রে মূল্যায়ন কমিটি। প্রকল্প পরিচালক নিজেই হলেন কমিটির সভাপতি। মুখে কুলু পেটেছে আইসিটি বিভাগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ভোটারদের নিরুৎসাহিত করতে জেলায় জেলায় তারা লিফলেটও বিতরণ করেছে। নির্দেশনা অমান্য করে ভোটে দাঁড়ালেই করা হচ্ছে বহিষ্কার। ডামি নির্বাচনের বৈধতা দিতে যারা অংশ নিচ্ছেন তারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না বলেও মনে করেন বিএনপির নেতারা। আটমের প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন আন্দোলন সফল করতে সারা দেশে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা করছে দলের সাংগঠনিক টিম। শুধু নেতাকর্মী নয়, আত্মীয় স্বজনরাও যেন ভোট দিতে না যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমুদ্রের মতো দল। এইখানে এই যে কয়জন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করলে দলের এতটুকু ক্ষতি হবে না, বরঞ্চ অন্যান্য নেতা কর্মীরা সতর্ক হয়ে যাবে এবং আগামী দিনে তারা দলের বিরুদ্ধে কেউ সাহস পাবে না কোনো পদক্ষেপ গ্রহণ করতে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 কোটি মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। 7 জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন আন্দোলন সফল হয়েছে দাবি করে দলটির নেতারা বলছেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা নির্বাচনেও ভোট দিতে যাবে না জনগণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, তবে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা দলের নীতিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন। আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে। রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কারণ আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়েছিল মানুষ। তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। সকালে ঢাকা সেনানিবাসে দুটি ভবনের উদ্বোধন শেষে দরবার হলে কথা বলেছেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় 14 তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র AFIPর নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ। এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫-এর 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহের পর এবার জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব, সেই সঙ্গে বৃষ্টি। এদিকে কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ গেছে 9 মাসের অন্তঃসত্ত্বার। খাগড়াছড়িতে বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ছেলেসহ 3 জনের মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ। রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি, জুড়ায় প্রাণ প্রকৃতি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে 12টি গ্রামে সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলায় ছিদ্র হয়ে গেছে টিনের চাল। অন্যদিকে হবিগঞ্জ শহরেও শিলাবৃষ্টি হয়েছে। একটি 200 থেকে 300 গ্রাম ওজনের শিলার আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও। এ সময় ঘোনারগাড়ি গ্রামে 5 বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা রূপতারা। হঠাৎ 2টি গাছ ভেঙে পড়ে তার উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের। প্রচণ্ড বাতাস আইসা মানে ফাঁক মাইরা গাছটারে ঘরের উপর ফেলায় তাদেরকে ব্যারাক এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছি। বাইর করে মেডিকেল পাঠাইছি। মেডিকেল বাইর পাঠানোর পরে মেডিকেল থেকে তারা মৃত ঘোষণা করছে। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার 3 দিন পরও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিতে উত্তর পশ্চিমাঞ্চল যাত্রীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুরের জয়দেবপুরের রেল দুর্ঘটনার প্রায় 60 ঘন্টা পার হতে চলল, কিন্তু এখনও কিন্তু যে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু এখনও স্বাভাবিক অবস্থায় আসেনি। আমরা দুপুর থেকেই আছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমরা দেখছি যে আসলে আজকের যে সবচেয়ে বড় শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, যেটি ঢাকা থেকে রংপুরে
যায় এবং রংপুর থেকে ঢাকায় আসে, সেই ট্রেনটির সকাল 9:10 রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটি ছেড়ে যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি কথা বলেছিলাম রেলওয়ের কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে রাত 8:10 অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সেটি প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং এরপর কিন্তু সেটি কখন ছেড়ে যাবে সেটি নির্ধারণ করা হবে। তবে 8:10 যে টাইমটি দেওয়া হয়েছিল, যে সময়টি দেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে, সেটি কিন্তু আমরা দেখছি যে সেই টাইম অনুযায়ী এখনও কিন্তু এই ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম এই ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে রেলওয়ের পক্ষ থেকে যারা টিকিট অনলাইনে কেটেছিলেন তাদের যে নম্বর, সেই নম্বরে কিন্তু SMS চলে গিয়েছিল সকালে যে এই ট্রেনটির বিলম্ব হবে, যার কারণে কিন্তু অনেকেই আজকে যাচ্ছেন না, কিংবা অনেকেই সময় নিয়ে বাসায় বেশি সময় কাটিয়ে কিন্তু এই স্টেশনে এসেছেন, তারা কিন্তু এখন বসে আছেন। তবে তারা বলছেন যে আসলে এই যে শিডিউল বিপর্যয়, এটির কারণে কিন্তু বড়সড় ভোগান্তির মুখোমুখি তারা হয়েছেন। যে সারাদিনের যে তীব্র গরম না থাকলেও কিন্তু বেশ গরম ছিল সারাদিন, যার কারণে কিন্তু অনেকেই যারা প্ল্যাটফর্মে বসেছিলেন, শিশু থেকে বৃদ্ধ, অনেকেই কিন্তু তারা বলছেন যে এই গরমের কারণে প্ল্যাটফর্মে বসে কিন্তু তারা অসুস্থ হয়ে গেছেন। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে আসলে রাতে যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাওয়ার কথা আছে সেটিও কিন্তু আরও বেশ কিছুক্ষণ বিলম্ব হতে পারে এবং তারা আশা করছে যে আগামীকাল নাগাদ এই সমস্যাটি সমাধান হতে পারে এবং আগামীকাল থেকে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। গাজীপুরে রেল দুর্ঘটনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে। কক্সবাজারের টেকনাফে এবার জলসীমা দিয়ে পালিয়ে এসেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও অন্তত 88 সদস্য। তাদের হেফাজতে নিয়েছে কোস্টগার্ড। এদিকে বান্দরবান সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমা, এই জলসীমা দিয়ে রোববারও কাঠের ট্রলার যুগে পালিয়ে এসেছে বিজিপির সদস্যরা। 3টি কাঠের ট্রলারে করে অস্ত্রসহ নাপ নদীর শাহপরী দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেয় কোস্টগার্ড। পরে তাদেরকে টেকনাফের কেরুনতলিয়স্থ কোস্টগার্ড স্টেশনের কার্যালয়ে আনা হয়েছে। এদিকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে দুদিনে 3 বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলি সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় 1 জন এবং শনিবার রাতে 2 জন আহত হন। একজন রোগী আমাদের প্রাথমিক চিকিৎসা জরুরি শেষে আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি দিই। এখানে একজন রেফার হয়ে আসেন, ওনার পা বিচ্ছিন্ন হয়ে যায় খুবই ভয়াবহভাবে, ডান পা এবং বাম পায়ের নিচের অংশ। আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি এবং স্টেবিলাইজ করার পর রোগীকে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা প্রদান করি। পিপিআর ও ইজিপি গাইডলাইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের অভিযোগ উঠেছে হাইটেক পার্কের 1115 কোটি টাকা 14টি আইটি প্রকল্পে। সংশ্লিষ্ট বলছেন দরপত্রের নিয়ন্ত্রণ নিতে হাইটেক পার্ক ও আইসিটি বিভাগকে ম্যানেজ করে কমিটির সভাপতি হয়েছেন প্রকল্প পরিচালক নিজেই। কমিটি গঠনে অনিয়ম নিয়ে মুখ খুলতে নারাজ হাইটেক পার্ক কিংবা তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান জানাচ্ছেন বিস্তারিত। ন্যূনতম এসএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 2022 সালের 1 জুলাই শুরু হয় 14 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন বা 14টি আইটি প্রকল্পের কাজ। প্রায় 1115 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে পিডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান হাইটেক পার্কের উপপরিচালক আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। প্রকল্পের নোটশিটে বলা হয় 14 আইটি প্রকল্পে পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এবং ইজিপি গাইডলাইনের আলোকে প্রকল্প পরিচালককে সভাপতি, উপপ্রকল্প পরিচালককে সদস্য সচিব এবং আইসিটি বিভাগ থেকে একজন প্রতিনিধি নিয়ে 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলো। অথচ পিপিআর 2008 এর বিধি 10 অনুযায়ী এই কমিটি
কমিটির প্রধান হওয়ার কথা হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালকের। নোটশিটে আইনের ব্যত্যয় উল্লেখ করে কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন উপপ্রকল্প পরিচালক। অভিযোগ আছে তৎকালীন ভারপ্রাপ্ত এমডিকে ম্যানেজ করে কমিটিতে নিজেই সভাপতি পদে থাকার অনুমোদন নেন প্রকল্প পরিচালক। এ বিষয়ে জানতে চাইলে পিপিআর আইন এবং ইজিপি গাইডলাইনের ভুল ব্যাখ্যা দেন আতিকুল ইসলাম। প্রপোজাল evaluation committee PEC shall be formed comprising the maximum up to 3 members taken. Among them 2 must be from procuring entity. মনে করেন সাপোজ আমার 14টি, এখান থেকে হলো 2 জন ম্যান্ডেটরি। 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটিতে প্রকল্প থেকে 2 জন সদস্য বাধ্যতামূলক। ইজিপি গাইডলাইনে বিষয়টি উল্লেখ নেই। বলা হয়েছে কমিটিতে 2 জন থাকবে প্রকিউরিং এন্টিটি থেকে। প্রকিউরিং এন্টিটি হলো সরকারি তহবিল ব্যবহারের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা সত্তা। সেই হিসেবে এই কমিটিতে সভাপতি পদে হাইটেক পার্কের এমডি, যুগ্ম সচিব কিংবা উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা। কিন্তু অনুমোদিত কমিটিতে আতিক সভাপতি, ডিপিডি সদস্য সচিব আর তথ্য প্রযুক্তি বিভাগ থেকে আছেন একজন প্রোগ্রামার। এমডি আপনাকে মনোনীত করছে? ডেফিনেটলি এমডি কই তো ফাইল গেছে। এমডি ফাইল না হয় কি ফাইল যায় বলেন? এমডি তো ফাইল থেকে দেখেন, আমি আপনাকে দেখাই। তারপরে সচিব এটা অনুমোদন। অফকোর্স। প্রকল্প সূত্রে জানা গেছে প্রায় 1115 কোটি টাকার এই প্রকল্পে 14 জেলার মধ্যে 12টিতে আইটি পার্ক স্থাপনের দরপত্র সম্পন্ন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 840 কোটি টাকা। ইজিপি গাইডলাইন ও পিপিআর রুলস লঙ্ঘন করে কিভাবে কমিটি অনুমোদন পেল এ বিষয়ে কিছু বলতে চাননি তথ্য প্রযুক্তি সচিব। এমডির সাথে একটু কথা বললে বোধহয় ভালো হবে, কারণ এটা তো তারাই করে, আমরা তো আমাদের পর্যায়ে আসে না, জানা নেই আসলে। অনিয়মের দায় নিতে চান না হাইটেক পার্কের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকও, দায় সারেন বিবৃতি দিয়ে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে 3 দিন রাত 12টা থেকে 3 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। রোববার খুদে বার্তায় তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এতে বলা হয়, রানওয়ে ব্যবস্থাপনার অংশ হিসেবে সেন্ট্রাল লাইট ও মার্কিং রক্ষণাবেক্ষণের জন্য 6 থেকে 8 মে রাত 12টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট অপারেশন হবে না। মুক্ত গণমাধ্যম দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্ড্রোর সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, RSF এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে, তাদের কাছ থেকে তারা তথ্য উপাত্ত নিয়েছে, তা নিয়েও সন্দেহ আছে। RSF-কে উত্তর দেওয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। এবার যে রিপোর্টটা এসছে এটা কিন্তু গত বছরের পারফরমেন্সের রিপোর্ট, এবছরের না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের নির্ণয় প্রক্রিয়াতে কোনো পরিবর্তন তারা আনে নাই, একই জায়গায় রেখেছে। এবং নির্ণয় প্রক্রিয়াটা আপনারা একটু ঘেটে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যে কোনো এক্সপার্ট যারা এই যে কোনো ধরনের স্টাডিগুলো করতে যে ধরনের মেথোডোলজি পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতি তারা করেছে কিনা দেখবেন। যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহার বন্ধে মাঠে নেমেছে পুলিশ। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, বিভিন্ন সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে অপরাধমূলক কাজ করছেন অনেকেই। আর এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনের তুলনায় রাজধানীতে সড়ক অপ্রতুল, আবার প্রতি বছর যানবাহনের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন বাস্তবতায় সড়কে বাড়তি সুবিধা নিতে যানবাহনে স্টিকার ব্যবহারের প্রবণতা বাড়ছে। অনেকেই সংশ্লিষ্ট অফিস কিংবা সংস্থার অনুমোদন ছাড়াই গাড়িতে সাটিয়ে দেন স্টিকার। বিভ্রান্তিতে পড়েন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এর বাইরে সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডও নতুন কিছু নয়। এমন বাস্তবতায় রাজধানীতে শুরু হয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগের সাঁড়াশি অভিযান। অভিযানে উঠে আসছে দেদারসে যানবাহনে স্টিকার সাটানোর বিষয়টি, যাদের অধিকাংশেরই নেই সংশ্লিষ্ট কোম্পানির কোনো অনুমোদন। পুলিশের সদস্য আত্মীয় স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন, ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। শুধু সতর্ক করে ক্ষান্ত হতে চায় না পুলিশ, অবৈধ পরিচয়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংস্থাটির। এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই
অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি যানবাহনের বিরুদ্ধেই আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, জরিমানা করছি। স্টিকারের বাইরে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে পুলিশ। স্টিকার লাগান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাস এবং ডেলিভারি সিস্টেম সরেজমিনে দেখলেন বিশিষ্ট ব্যক্তি এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের 138 বছর উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। স্বাক্ষর টিভি ক্যামেরা কমলদের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখানোর জন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বন্দর এবং বহির্নোঙরে পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে শুরু হয় বিশিষ্ট ব্যক্তিদের এই বন্দর যাত্রা। প্রথম পর্যায়ে দেখানো হয়েছিল চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে কীভাবে কন্টেনার থেকে পণ্য বের করা হয় কিংবা কন্টেনার ওঠানামা কীভাবে চলে এবং কন্টেনার কীভাবে জাহাজে তোলা হয় সেটি দেখেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। সাথে ছিলেন ব্যবসায়ী নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত চট্টগ্রাম বন্দরের 137 বছর থেকে 138 বছর পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই বহির্নোঙর যাত্রার। বন্দরের যে সক্ষমতা এবং আমরা যে বারবার বলছি বিদেশিরা এখানে আগ্রহ প্রকাশ করছে, বিদেশি বিনিয়োগটা যে হয়েছে সেটাও দেখলো এবং যা আগামী দিনে যে আসতেছে সেটার একটা রূপরেখা তারা জানতে পারলো। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন করে থাকে। তাই দেশের বিশিষ্ট ব্যক্তিদের এই বন্দর নিয়ে আগ্রহের শেষ নেই। তারা মূলত অর্থনীতির খবর থাকলেও বন্দর কীভাবে পরিচালনা হয় তা সচক্ষে দেখলেন এই বন্দরে এসে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা, ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা, ঢাকার সেনানিবাসে প্রধানমন্ত্রী। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। এই ছিল জনপদের সময়ের আয়োজনে। এরপর রাতের সময় নিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন সময়।